ভারতীয় আগ্রাসন রুখতে আগরতলা লং মার্চ, আখাউড়ার সমাবেশে জনতার ঢল, যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। যে বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত, অনেক স্মার্ট। ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। ভারতকে আমরা বার্তা দিতে চাই, তারা বন্ধু রাষ্ট্র হিসেবেই থাকুক, আমাদের উপর আধিপত্য খাটাতে না আসুক। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, কুমিল্লার উপদেষ্টা আসিফ মাহমুদ, চলমান থাকবে স্বাভাবিক সম্পর্ক। কারো রক্তচক্ষুকে ভয় পায় না দেশের মানুষ, হুঁশিয়ারি জামাতে আমিরের, বিদেশে বসে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করার তাগিদ। বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান, আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। বাজারে নেই পর্যাপ্ত ভোজ্য তেল, কৃত্রিম সংকটের দাম বাড়ানোর পায়তারা দেখছে ক্যাব, সরকারের কঠোর পদক্ষেপ চান ভোক্তা। অভিযোগ না দিয়েই বাদী, জুলাই অভ্যুত্থান ঘিরে মামলা বাণিজ্যে নারায়ণগঞ্জের নজু মেম্বার, হয়রানিতে শহীদ পরিবারও। কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, শরণার্থী বিষয়ক মন্ত্রী সহ নিহত 6, আফগানিস্তানে নতুন করে উত্তেজনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। ঢাকা থেকে শুরু হওয়া লং মার্চ বহর আখাউড়া স্থলবন্দর মাঠে পৌঁছায় বুধবার বিকেলে। এ সময় সমাবেশে বক্তারা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন, দেশের মানুষ যে কোনো দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ বিকেল 4টার দিকে আখাউড়ায় পৌঁছায়। পরে স্থলবন্দর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন 3 সংগঠনের নেতারা। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি, যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত দেশের জনগণ। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে সকল দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী বলেন, এদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য বারবার ভারত চক্রান্ত করেছে, সীমান্তে হাজার মানুষ হত্যা করেছে, পানির ন্যায্য হিস্যা দেয়নি, রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই, যে কোনো দুর্যোগ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। আপনারা বাংলাদেশের ওই চট্টগ্রাম দাবি করেন, কিন্তু আমরাও তো সিরাজউদ্দৌলার সেই পশ্চিমবঙ্গের আমরা দাবি করতে পারি, ওটা তো বাংলাদেশের অংশ। রক্ত চক্ষু দেখে লাভ নাই, বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, তখনই দুর্যোগ এসেছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করা লং মার্চে পথে পথে খণ্ড খণ্ড মিছিল যোগ হয়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই লং মার্চ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পথসভা করে এগিয়ে যায় কিশোরগঞ্জের ভৈরবের দিকে, সেখানেও হয় পথসভা। ভোট চুরি করে থেকে শুরু করে সকল অনৈতিক অপকর্মের সাথে ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ কর্মসূচি করে বিএনপির 3 সংগঠন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারের বিজয় দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এর আগে গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে, এমন মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার দুপুরে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালায় কথা বলেন তিনি।
জানান জাতীয় স্বার্থ সামনে রেখে ভারতের সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি হবে। এ সময় আসিফ বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা কঠিন হয়ে যাচ্ছে, তাই সংস্কার কাজ শেষে দ্রুত নির্বাচন হবে বলে আশ্বস্ত করেন তিনি। জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন, ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। ইলেকশন কমিশন মোটামুটি ভোটার হালনাগাদ সহকারে যেই বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি। কারো রক্তচক্ষুকে ভয় পায় না দেশের মানুষ উল্লেখ করে জামাত আমির বলেন, ভারতীয় আগ্রাসন রুখতে সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে বিদেশের মাটিতে ভোট প্রয়োগ করার ব্যবস্থা করার উপর তাগিদ দেন তিনি। বুধবার রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অধিবেশনে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নিতে হবে। এই যুদ্ধটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই, প্রবাসী আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ সংশ্লিষ্ট দেশের এমবেসির মাধ্যমে সরকারকে গ্রহণ করতে হবে। প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে, বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে। আসন পুনর্বিন্যাসের নামে জুলুম। ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় স্বীকার করলে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, নয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বুধবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, শহীদ বুদ্ধিজীবী মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় 12 বছর 6 মাস বয়সীরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবে জানিয়ে উপদেষ্টা বলেন, এর থেকে কম বয়সী 2111 জনের নাম বাতিল করা হয়েছে। এ সময় রাজাকারের তালিকা করা সম্ভব নয় বলেও জানান তিনি। 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা, যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। বড় দুর্নীতিবাজরা কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান। আগামী 7 দিনের ভিতর নিজেদের সম্পদের হিসেব গণমাধ্যমে প্রকাশের ঘোষণাও দেন এম.এ. মোমেন। এদিকে দুদকের নতুন কমিশনার আলী আকবর আজিজি বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করা কমিশনের দায়িত্ব, বিচার করা নয়। ফজলে আদিত্যের রিপোর্ট। গত 29 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারের পদত্যাগের পর মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের নাম উল্লেখ করা হয়। দুদকের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল মোমেন এবং নবনিযুক্ত কমিশনাররা হলেন আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল মোমেন। আপনারা সবাই যদি সাহায্য করেন, আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয়
ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। নবনিযুক্তদের সম্পদের তথ্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশ করবেন তারা। আমি একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আমি কি আপনি আমার সাথে একমত? আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। এদিকে নবনিযুক্ত কমিশনার আলী আকবর আজিজি বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব, বিচার করা নয়। তদন্তই হচ্ছে ফাউন্ডেশন। তদন্তটা যদি নিরপেক্ষ হয় নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সংসারে। আর যদি তদন্তে গলত থাকে তাহলে যা প্রত্যাশিত নয় তাই ঘটছে, তাই ঘটবে। সংস্থাটির যে কোনো ধরনের অসঙ্গতি সাংবাদিকদের দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান নতুন দুদক কমিশনার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কমেনি সয়াবিন তেলের সংকট। বাজার ঘুরে দেখা যায় এখনো পর্যাপ্ত সরবরাহ নেই তেলের, বাড়ছে দাম। বিক্রেতারা বলছেন নতুন দামে কোম্পানিগুলো বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়াবে। যদিও ভোক্তা সংগঠন ক্যাবের দাবি, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে চাপে ফেলেই দাম বাড়িয়ে নিয়েছে কোম্পানিগুলো। এতে নাভিশ্বাস উঠেছে ভোক্তার। অবিলম্বে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান নিম্ন ও মধ্যবিত্তের। সহকর্মী কায়েস রাহাতের প্রতিবেদন। গেল কয়েক সপ্তাহ ধরে বাজারে দেখা মিলছে না সয়াবিন তেলের। খোলা ভোজ্য তেলের দাম বাড়ার পরেই ধীরে ধীরে সংকট দেখা দিতে শুরু করে প্যাকেটজাত সয়াবিন তেলের। সোমবার সন্ধ্যায় নতুন করে ভোজ্য তেলের দাম নির্ধারণ করা হয়, যা খোলা সয়াবিনে 149 টাকা থেকে 8 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 157 টাকা। সেই সঙ্গে প্যাকেটজাত ও বোতলজাত সয়াবিনের লিটার প্রতি 167 টাকা থেকে বাড়িয়ে করা হয় 175 টাকা। সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করলেও বাজারে সংকট কাটেনি এখনো। বিক্রেতারা বলছেন কোম্পানিগুলো এখনো পর্যাপ্ত তেল সরবরাহ না করায় এই সংকট। তবে নতুন দামে বাজারে সয়াবিনের সরবরাহ বাড়ার আশা তাদের। এখনো মাল আসে না, কোনো কোম্পানি এখনো অর্ডার কাটতে আসে না। এক সপ্তাহ থেকে নতুন তেল পাই নাই, নতুন তেল আসলে আমরা নতুন দামে তেল বেচবো। পার লিটারে 8 টাকা বাড়াইছে, 2-1 দিনের মধ্যে কোম্পানি মাল দিবে। যদিও এই সংকটের পেছনে ব্যবসায়ীদের মজুতদারিকেই দায়ী করছেন ভোক্তাদের সংগঠন ক্যাবের সহসভাপতি নাজের হোসেন। বলেন, সরকারকে চাপে ফেলে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ানো হলো, এটাকে আমরা বলবো যে ব্যবসায়ীদের চাপের কাছে সরকার নতি স্বীকার করলো। যখনই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন, তার আগে থেকে সাপ্লাই বন্ধ করে দেন। দুর্মূল্যের বাজারে সয়াবিনের দাম আরেক দফা বাড়ায় ভোক্তাদের নাভিশ্বাস এখন চরমে। তারা বলছেন সিন্ডিকেটের দুর্বৃত্তায়নে বেড়েছে দাম। আমার মনে হচ্ছে সিন্ডিকেট, কারণ নইলে এখন তো আর যে বিদেশ থেকে তেল আনতে পারবে না, তাহলে কাল পরশু তেল সাপ্লাই হবে, তেল তো আর বাইরের থেকে একদিনে আনতে পারবে না। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে সরকারকে আরো কঠোর হতে হবে বলেছেন ভোক্তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। মামলা না করেও হয়েছেন বাদী, গণহত্যায় জড়িত না থাকলেও অনেকেই হয়েছেন আসামি। এমন মামলা বাণিজ্যের মাস্টারমাইন্ড নারায়ণগঞ্জের নজু মেম্বার। অভিযোগ, ব্যক্তিগত দ্বন্দ্বে হত্যা মামলায় আসামি করা হয়েছে অনেককে। তার হয়রানিতে দিশেহারা শহীদ পরিবারও। মিথ্যা মামলা বাণিজ্যে ধারাবাহিকের আজ 4র্থ পর্ব। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছেন নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বার। সহযোগিতার আশ্বাস দিয়ে একাধিক শহীদ পরিবারের সদস্যদের এনআইডি আর স্বাক্ষর নিয়ে শত শত মানুষকে করছেন মামলা হয়রানি। তার প্রতারণার অন্যতম শিকার অটোচালক ফয়সাল। নিজের অজান্তেই হয়েছেন হত্যা মামলার বাদী। সহযোগিতার আশ্বাস দিয়ে নজু মেম্বার এনআইডি আর স্বাক্ষর নিয়ে তাকে বাদী করে হত্যা মামলায় ফাঁসিয়েছেন 200-রও বেশি মানুষকে। কাগজপত্র দিলাম, পরে আমরা বলছে যে সহযোগিতা দিয়ে বৈশাখ আমরা সই দিলাম ভাই। পরের দিন শুনি নাকি আমার বাদী বানাইয়া 229 জনের মামলা হয়েছে। কিন্তু আমি এই মামলা ব্যাপারে কিছু জানতাম না, আর ওই মামলা ব্যাপারে উনি আমার সাথে কোনো শেয়ারও করে নাই। অধিকাংশ আসামিদের চেনেই না ফয়সাল। শুধু আসামি নয়, বিপাকে এখন তিনি নিজেও। বাবা মারা গেল, তার তোমরা পাইতে না আমার বাবার উপরে এরকম একটা মিথ্যা একটা
অপবাদ দিয়া মামলা কইরা এই নিরীহ মানুষটির যে হয়রানি কইরা যে আজকে তো আমরা আমার অন্তত আমার ফ্যামিলি তো আছেই, আমি যে টেনশন থাকলে আমার ফ্যামিলি টেনশন থাকবো না। নজু মেম্বারের এমন মিথ্যা মামলা হয়রানিতে দিশেহারা শত শত পরিবার। ফয়সালকে বাদী করে করা মামলায় এ পরিবারের দুজনকেই আসামি করেছে নজু। রাজনীতি না করলেও মসজিদ কমিটির দ্বন্দ্বে নজু মামলায় ফাঁসিয়েছেন তাদের। আমরা তো ভাই রাজনীতি করি না, আমাদের তো এরকম হয়রানি করার কোনো প্রশ্ন হয় না। আমার এলাকার আশেপাশে জিজ্ঞেস করে দেখেন রাজনীতি পারপাসে কোনো জায়গায় আমরা ইনকাম করছি কিনা। নজু মাতবররা মসজিদ কমিটি নিতে চায়, তার জন্য এটা করছে, কারণ এই মসজিদের জায়গাটা আমাদের বংশ থেকে দেওয়া। বাদ পড়েনি নিজ স্বজনরাও। জমি সংক্রান্ত বিবাদের রেশে মামলায় আসামি করেছেন চাস্তো ভাইকেও। নজু আমার আপুর মামাতো ভাই, কথা বলছেন, ওর স্কিনার থেকে ওরা এই কামটা করতো আর কি, আর কিছু থেকে না। কোনো রাজনীতির বিধি ওর কোনো কাগজপত্র ওর কোনো নাম দেওয়া যেত না। এবার মুখোমুখি হতে চাই নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বারের। তার দাবি, মানবিক বিষয় বিবেচনা করেছেন তিনি। শহীদ পরিবারগুলোর পক্ষে মামলা দিয়ে আওয়ামী লীগ কর্মীদের রোষানল থেকেও বাঁচিয়েছেন সবাইকে। এই এলাকা ভিত্তি যারা আওয়ামী লীগ করে এরা যার নেহারি ঝাড়ে মারতে ধরতেছে, তখনের জন্য যে আমি সম্পৃক্ত হয়েছি যে কেন ওরা মামলা হয়েছে, ওর বাপ মারা গেছে, মামলা হয়েছে, ঠিক আছে, ওর বাপে আন্দোলনে গেছে, গুলি করছে, ডাইরেক্ট ওপেন গুলি করে মারছে আওয়ামী লীগের লোকজন, তো মামলা হইতে মামলা করছে। তোমাদের এখন তোমরা যদি নির্দিষ্ট কোর্টে নির্দোষ প্রমাণ করে এসে পারবা। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে বাদী করে মামলা হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। যদি এমন কোনো বিষয় থাকে তাহলে বাদীর অবশ্যই অধিকার আছে, তিনি আদালতে গিয়ে কথা বলতে পারেন, আমাদের কাছেও বলতে পারেন। আমাদের কাছে বললে আমরা তখন আমাদের আইনানুগ যে ব্যবস্থা আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। জুলাই আগস্ট বিপ্লবে নারায়ণগঞ্জ জেলায় নিহত হয় 23 জন। তবে জেলা জুড়ে হত্যা মামলা হয়েছে 37টি, যাতে আসামি 7,000-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঘন কুয়াশায় ঢেকে গেছে নওগাঁ। কনকনে ঠান্ডায় জবুথবু এ জেলার মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। ইশরাত, নওগাঁর প্রচণ্ড শীতে জনজীবন একেবারে জবুথবু অবস্থা। বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় রাস্তাঘাটে ব্যাপক পরিমাণে কুয়াশা, এর সাথে শীতের তাপমাত্রা এতটাই ভয়াবহ অবস্থা রূপ লাভ করেছে যে গত এক সপ্তাহে 3 দিন যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় বিরাজ করছে। এর মধ্যে বিশেষ করে কুয়াশাটা যেটা পড়ছে সেটা একেবারে বৃষ্টির মতো পড়ছে। এই কুয়াশার কারণে রাস্তাঘাট পর্যন্ত ভিজে যাচ্ছে। আর এই তীব্র শীতের কারণে সবচাইতে বেশি বেকায়দায় পড়েছে বয়স্ক এবং শিশু যারা। জেলায় ইতিমধ্যে সব রকম হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে হাসপাতালের বেড তো জায়গা নেই, পাশাপাশি মেঝেতে এবং বারান্দায় রোগীদের বসার ব্যবস্থা করে দিতে হচ্ছে। আর সবচাইতে ভয়াবহ অবস্থা হচ্ছে যে শ্রমজীবী মানুষ যারা, তারা বাইরে যেতে পারছে না, কাজ করতে পারছে না। বিশেষ করে সকালে তারা তো বেরোচ্ছে না। আর এর মধ্যে মরার উপর খাড়া ঘা বলতে গেলে যে নওগাঁয় গত 3 দিনে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় 7 জন লোক মারা গেছে। এটা সম্পূর্ণ কুয়াশার কারণে, এবং এটা ছোটখাটো যে যানবাহন সেগুলো চলাচল করতে গেলে বৃদ্ধি পেয়েছে। আর ব্যস্ত জায়গা, অথচ এখন পর্যন্ত এখানে খুবই স্বল্প পাল্লার কিছু গাড়ি ঘোড়া চলছে, দূরপাল্লার গাড়ি ঘোড়া তেমন চলছে না। তো শীত নিয়ে এই ছিল।
ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে জনজীবনে শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী কাজী কামাল হোসেন। নড়াইলের শত কোটি টাকার পাটকাঠি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। একটা সময় উৎপাদিত পাটকাঠি নিজেদের জ্বালানি ও বাড়ির গৃহস্থালির কাজে ব্যবহার করা হলেও গেল কয়েক বছর ধরে তা যাচ্ছে দেশের বিভিন্ন কোম্পানিতে। এতে 3টি উপজেলায় বছরে প্রায় 100 কোটি টাকার পাটকাঠি বিক্রি হচ্ছে। সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আদিকাল থেকে নড়াইলের প্রান্তিক কৃষকরা পাটের আবাদ করে আসছেন। সে সময় বাজারে পাটকাঠির তেমন মূল্য ছিল না, তবে বর্তমানে বিভিন্ন কাজে পাটকাঠির চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। এখন অর্থনৈতিক পণ্য হিসেবে এটি বিক্রি হচ্ছে জেলার লোহাগড়া, কালিয়া এবং সদর উপজেলার বাজারগুলোতে। এতে লাভবান হচ্ছেন হাজারো প্রান্তিক কৃষক। উৎপাদিত পাটকাঠির মাঝে বড়গুলো কাউন হিসেবে বেশি দামে আর ছোট পাটকাঠি কেজিতে বিক্রি করা হয়। জেলার কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সরাসরি কৃষকের কাছ থেকে কিনে মজুত করেন, পরে তা খুলনা, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। আমরা এই গ্রামের তো কিনি এগুলো 400 টাকা কাউন, বুঝছেন, 450, 400 গ্রামের তো কিনে এনে এনতে আমরা টলারে নিয়ে নোয়াপাড়া ফুলতলা নিয়ে যাই। ওইতে ওরা বিভিন্ন দামে পাইকারি বেচে বেড়ায়। এই পাটকড়ি আগে বেদামি ছিল, কোনো কিনা বেচা ছিল না, তার জন্যই মানুষ বাড়ি গাদি দিয়ে পুরাই নষ্ট করে ভিজিয়ে নষ্ট, কোনো মূল্যবান ছিল না। এখন এই খড়িগুলো মূল্যবান হয়েছে। আমাদের পাটকাঠি খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বারোবাজার, কালীগঞ্জ সব জায়গায় যায়। জেলায় চলতি বছর পাটকাঠি উৎপাদন হয়েছে 1,40,985 মেট্রিক টন, যার বর্তমান বাজার মূল্য 135 কোটি টাকা। তাদের যে বাই প্রোডাক্ট হিসেবে যে পাট কাঠি হয় সেটা কিন্তু তারা ভালো দামে বিক্রি করতে পারে। দেখা যায় যে 1 হেক্টর জমিতে 3 টন যদি পাটের আঁশ হয়, যেটা বাজার মূল্য 2-2.5 লাখ টাকা যদি হয়ে থাকে, সেখানে তারা পাট কাঠি বিক্রি করে প্রায় 30-35 হাজার টাকা ইনকাম করছে। কাঠি যদি ব্যবহার আরও বৃদ্ধি পায় এবং এটা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তো এটা মার্কেটের চাহিদা বৃদ্ধি পাবে এবং এটা দামও পাবে কৃষক, এবং কৃষক দিনে দিনে পাট চাষে আরও বেশি আগ্রহ বৃদ্ধি পাবে। সরকারি সহায়তা পেলে কৃষকের উৎপাদিত এই পাটকাঠি বিদেশে রপ্তানি সম্ভব বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অযত্ন অবহেলায় মানিকগঞ্জের একমাত্র মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে শিশুদের বিভিন্ন রাইড। পানি জমে জায়গাটি পরিণত হয়েছে ডেঙ্গুর আবাসস্থলে। আর সন্ধ্যা নামলেই বসে মাদক সেবীদের আড্ডাখানা। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এক সময়ের শিশুদের আনন্দের স্বর্গরাজ্য আকর্ষণ হারিয়ে এখন মলিন চেহারায়। 2007 সালে শিশুদের খেলার জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় 1 একর জায়গায় প্রতিষ্ঠিত করা হয় মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। পরবর্তীতে 2018 সালে 20 লাখ টাকা ব্যয়ে পার্কটি সংস্কার করে পৌর কর্তৃপক্ষ। স্থাপন করা হয় শিশুদের জন্য দোলনা, স্লিপার, রাউন্ড দোলনা, চলন্ত ট্রেন, খেলনা সহ বিভিন্ন প্রাণীর 14টি ভাস্কর্য। তবে কর্তৃপক্ষের সঠিক তদারকি ও অব্যবস্থাপনায় খেলনাগুলো প্রায় নষ্টের দ্বার প্রান্তে। এক সময়কার চকচকে ভাস্কর্যগুলোও অযত্নে এখন অনেকটাই বিবর্ণ। পার্কের টয়লেট ও ওয়াশরুমগুলোও ব্যবহার অনুপযোগী, যার দুর্গন্ধ পুরো পরিবেশকেই করে তুলছে অস্বস্তিকর। এত ময়লা আবর্জনা, মানুষ এখানে একটু বসবেই করবে, সেই পরিবেশটা এখানে নাই। আসলে আমাদের দাবিটা এটা তো যেহেতু শিশু পার্ক বলে সবাই চিনে, আর আমরা বিকেলে বাচ্চা নিয়ে আসতাম, এখন সেই মানে পরিবেশটাও নাই। এটা ময়লার ডাস্টবিনও বলা ছিল। তদারকির অভাবে এখন এটা ময়লার ভাগারে পরিণত হয়েছে, আর মূলত সমস্যা হলো নজরদারির অভাব। শিশু পার্কটির বর্তমানের অবস্থাটা সত্যি নাজুক। আর ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে আমাদের বিনোদনের জন্য তেমন কোনো জায়গা নেই। আর যাও একটা জায়গা ছিল, এই জায়গাটা বর্তমানে মাদক সেবীদের আড্ডা, প্লাস এর সাথে যারা সংযুক্ত ছিলেন তাদের তদারকির কারণে বর্তমানে এর অবস্থা খুবই বাজে। আর আগেও আমরা দেখেছি অনেক পরিষ্কার ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এটা ঝোপঝাড়ে ভরে গেছে। যদিও পার্কটি সংস্কার করে বিনোদন উপযোগী করে তোলার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমাদের লোকজন শিশু পার্কটি
পরিদর্শন করে এসেছে। আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করার জন্য বা এস্টিমেট করার জন্য আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি কি পরিমাণ খরচ হবে, সেগুলো আমরা সংস্থান করতে পারলে আমরা কাজ শুরু করে দেব। পার্কটি সংস্কার করে শিশুদের জন্য আরও উপযুক্ত, নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ গড়ে তোলার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমদানি করা চাল বাজারে আসার পরেও কুষ্টিয়ায় নতুন করে বেড়েছে চালের দাম। সব ধরনের চালই কেজি প্রতি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা বাড়তি দামে। দেশি চালের মতো চড়া দাম আমদানিকৃত চালেরও। এতে চরম বেকায়দায় পড়েছে সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। তবে মিল মালিকরা বলছেন ধানের বাড়তি দামের কারণেই বাড়ছে চালের দাম। ইরফান টানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চাল নিয়ে চালবাজি চলছেই। আমনের ভরা মৌসুমেও অস্থির কুষ্টিয়ার চালের বাজার। সরকারের আমদানিকৃত চালও এসেছে বাজারে, তারপরেও ফেরেনি স্বস্তি। দাম কমাতো দূরের কথা, সব ধরনের চালের দামই নতুন করে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। কাজললতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। দেশি চালের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানিকৃত বিজয়ভোগ চালও, যা বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। তো মিলাররা বলছেন তাদের নাকি 2-1 দিনের ব্যবধানে ধান 100 টাকা করে বাড়ছে। পাইকারি সব পর্যায়ে চালের দামটা বাড়ছে। দাম বেশি চালের, আমি চাল কিনেছি 70 টাকা কেজি ইন্ডিয়ান চাল, তাই একবারই পাইছি আর পাচ্ছি না, ইন্ডিয়ান চাল আসছেই না, খুব স্লো। দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এটা অবশ্যই ব্যবসায়ীদের কারসাজি, যেহেতু এখন আমন ধানের সিজন শুরু হয়ে গেছে এবং বাজারে চালের পর্যাপ্ততা রয়েছে। এমন না যে চালের খুব ক্রাইসিস, দাম বাড়ছে, তা তো না। সিন্ডিকেট তো অবশ্যই রয়েছে। আমি বলবো যে সিন্ডিকেটের একটা ব্যাপার আছে, যেটা যারা মানে চালের দামটা বাড়াচ্ছে না, হয়তো স্টোর করে রাখছে বা দাম বেড়ে গেলে পরে আবার ছাড়বে। মিল মালিকরা বলছেন ধানের দাম প্রতি মনে বেড়েছে 200 থেকে 300 টাকা, যার কারণেই বেড়েছে উৎপাদন খরচ, বাড়ছে চালের দাম। আমরা ধান কিনতেছি, বর্তমান মিনিকেট ধান কিনতেছি 1750 টাকা, আমরা বাসমতি কিনতেছি 2200 টাকা মন। প্রতি মন ধান প্রতি অন্যান্য বছরের চেয়ে গত বছরের চেয়ে 300 টাকা করে বৃদ্ধি খাইছে, বর্তমান বৃদ্ধি হয়েছে। যে ধানটা আমরা গত 1 মাস আগেও 1600 টাকায় কিনছি, সেটা আজকে সেই ধান 1800 টাকা, 200 টাকা 150 টাকা প্রতি মন ধানের দাম বেশি। সরকারের নানামুখী পদক্ষেপের পরেও দেশের চালের বাজারের অস্থিরতা না কমার কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকেই দুষছেন সাধারণ ভোক্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাংলাদেশ ভারতের মধ্যে যে ইস্যুতে মতবিরোধ আছে তা শান্তিপূর্ণ উপায়ে নিরসনে দুদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ভারতে বাংলাদেশ মিশনে হামলা ও প্রতিনিয়ত উস্কানিমূলক আচরণে যুক্তরাষ্ট্র কোনো প্রতিক্রিয়া জানাবে কিনা এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, ওয়াশিংটন চায় শান্তিপূর্ণ উপায়ে মতবিরোধ দূর করে নেবে দুই দেশ। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ন্যাক্কারজনক হামলা চালায় ভারতের উগ্রপন্থী গোষ্ঠী। এই ঘটনাকে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন উল্লেখ করে প্রতিবাদ জানায় ঢাকা। Do you have a comment on that developments and the increasingly aggressive rhetoric? এদিকে আফগানিস্তানের কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী হাজী খলিলুর রহমান হাক্কানি সহ নিহত হয়েছেন 6 জন। হামলাকারী বুধবার নিজেকে অতিথি পরিচয় দিয়ে মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রবেশ করেন এবং বিস্ফোরণ ঘটায়। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন। এই হামলার জন্য তালেবান সরকার আইএসকে দায়ী করলেও দায় স্বীকার করেনি কেউ।